হাসিনার সন্ত্রাসী বাহিনী ধীরে ধীরে আবার রাজপথে নামতে শুরু করেছে। বিগত 16টি বছর বাংলাদেশের জনগণের গলায় পাড়া দিয়ে রাষ্ট্র ক্ষমতা কায়েম করে বা রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখে জনগণের বাক স্বাধীনতা, জনগণের সকল প্রকার মৌলিক অধিকারগুলো হরণ করে জুলাই আগস্ট বিপ্লবের সময়কালে বাংলাদেশের আপামর জনসাধারণের উপর, ছাত্র জনতার উপর বর্বর হামলা করে অগণিত ছাত্র জনতাকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসী বাহিনী ধীরে ধীরে রাজপথে যে নেমে আসছে, এই নেমে আসার আসলে নেপথ্যে কারণটা কি? দেখবেন সদ্য বাংলাদেশের রাজনীতিতে কিছু ঘটনা বা কিছু পট পরিবর্তন হয়েছে, যে পট পরিবর্তনগুলো করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চাচ্ছে খুব দ্রুততার সহিত একটি নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে, কিন্তু জুলাই আগস্টের যে রক্তজোড়া সংগ্রাম, সেই সংগ্রামটি ভুলে গিয়েছে। সেই সংগ্রামটির কিছু মৌলিক কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলো একেবারেই যদি কিছুটা সমাপ্ত না করে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে সেটা এই ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। কিন্তু তারা সেটা মানতে চাচ্ছেন না। মানতে না চাওয়ার আসলে অনেকগুলো কারণ আছে। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সাংগঠনিক অবস্থা এবং তার নেতাকর্মীদের যে উচ্ছৃঙ্খল আচরণ, এই সমস্ত বিষয়গুলো দেখে তারা ভাবছেন যে যদি তারা আর কিছুদিন অপেক্ষা করেন বা দেরি করেন, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা বিএনপির জন্য কঠিন এবং কঠোর একটি জায়গায় পৌঁছাবে। সেই জন্য হয়তো বা তারা চাচ্ছেন যে কোনো মূল্যেই হোক না কেন ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে এসে বললেন যে তারা সন্তুষ্ট না, তারা অসন্তুষ্ট। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা রাজপথে বিভিন্ন সভা সমাবেশে তারা বক্তব্যের মাধ্যমে বলছেন যে এই সরকারকে কিভাবে টেনে নামাতে হয়, কিভাবে নির্বাচন আদায় করে নিতে হয়, এটি তারা করবেন। তারা রাজপথের আন্দোলনে নামবেন, রাজপথে সংগ্রামে নামবেন। ডক্টর ইউনূস সরকারকে এই ডিসেম্বরের পর রাষ্ট্র ক্ষমতায় থাকতে দিবেন না। এই যে এই সরকারের বিরুদ্ধে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপির একটি যে কঠিন অবস্থান বা কঠিন একটি মনোভাব, এই মনোভাবটিকে পুঁজি করে এই বর্তমান ফেসিবাদী যে দোসররা আছেন তারা একটা আশকারা পেয়েছেন, আরে বিএনপি তো এই ইউনূসের সরকারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, বিএনপি এখন আমাদের বিরুদ্ধে আর কোনো অবস্থানে নাই, বিএনপি তো এখন শুধু নির্বাচন কেন্দ্রিক হয়ে গিয়েছেন, বিএনপি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে। এই যে একটি সুযোগ, এই যে একটি ছোট্ট একটি অবস্থান এই ফেসিবাদের দোসররা পেয়েছেন, এই জায়গাটি দিয়ে তারা ধীরে ধীরে দীর্ঘ 9 মাস গর্তে পালিয়ে থাকার পর তারা এখন ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করেছেন। এই সময়টিতে তারা যে বের হয়ে আসছেন, আমি একদম দৃঢ়ভাবে মনে করি বা বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যদি এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা রাজপথে না বলে, তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডোর বন্ধ করে আলাপ আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে যেরকম দরকার কথা তারা নিতেন, তারা বলতেন যে আপনি কবে বলেন, আপনি পাবলিকলি বলার দরকার নেই, আমাদেরকে বলেন, আমরা আপনার উপর বিশ্বাস করি, আমরা ঠিক সেই সময় আমরা নির্বাচনটা দেখতে চাই। আর এভাবে ছোট্টখাট্ট পরিসরে যদি তারা কথাগুলো বলতেন, এত বড় আকারের একটা বিরোধ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে না দেখি, তাহলে আজকে এই যে ফেসিবাদের দোসররা গর্ত থেকে বের হয়ে এসে জটিকা মিছিল করছেন, তারা আবার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার একটি পর্যায়ে যাচ্ছিলেন, সেই জায়গায় তারা আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার যে পায়তারাটা করছেন, এটা করতে পারতেন না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং অনেকেই বলছেন যে এই যে ফেসিবাদের দোসররা এখন হঠাৎ করে জটিকা মিছিল করছেন, এটা কি কারণে করছেন, তারা কোথায় থেকে এই সাহসটা পেলেন? সাহসটা পেলেন বাংলাদেশের সবচাইতে বড় দল এবং যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই দলটি যখন শুধু নির্বাচনের পিছে লেগে আছে, যখন এই ফেসিবাদের দোসররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচারের দাবিতে না করছেন, তার দলটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন না, এই যে তাদের যে এককেন্দ্রিক শুধু কর্মকাণ্ড, এই শুধু এককেন্দ্রিক কর্মকাণ্ডের জন্য
তারা এখন মনে করছেন যে আরে বাংলাদেশের জনগণ তো আমাদের ভুলে গিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে তো আওয়ামী লীগ নাই, বাংলাদেশের রাজনীতিতে তো ফেসিবাদের দোসররা নাই। কারা আছেন? আছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপি। তারা মারামারি করবে, নির্বাচন নিয়ে কামড়াকামড়ি করবে, তারা শুধু বলবে নির্বাচন দাও, ক্ষমতায় যাই, আর তাদের নেতাকর্মীরা চারদিকে লুটতরাজ বিভিন্ন সমস্যাগুলো তৈরি করবে। সেই জায়গা থেকে তারা এখন রাজপথে এসে আবার রাজপথটা দখল করে নেওয়ার একটি চেষ্টা তারা করছেন। তবে বিএনপি নেতাকর্মীদের একটি কথা আমি বলি, আওয়ামী লীগ যদি আবার পুনরায় ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় ক্ষতিটা যাদের হবে তারা হচ্ছে না বিএনপি। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, কারণ বিএনপি সবচাইতে বেশি ক্ষতি হবেন। আর তার সাথে সাথে অন্যরা তো আছেনই। দেখুন বিএনপি এতদিন কি বলছেন, এই সংগ্রামটির সময় বলছেন যে না আমরা এই সংগ্রামের সাথে নাই। পরবর্তীতে তারা ক্লেম করলেন যে এই সংগ্রামের সবচাইতে বেশি মানুষের সংখ্যা প্রায় 400-450 লোক বিএনপির নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন। আওয়ামী লীগ কিন্তু এখন অবধি এই যে হত্যাযোগ্য সেটার দায় স্বীকার করেননি, বরং উল্টাটা করছেন কি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা রাজপথে ছিলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, তারা নিজেদেরকে হত্যা করেছেন। মানে আওয়ামী লীগের এই ফেসিবাদী দোসরদের বা এই সন্ত্রাসী এই যে কুলাঙ্গার যারা আছেন তাদের আসলে কোনো দোষ নাই। তো সেই জায়গা থেকে বিএনপিকে আরেকটু বিচার বিশ্লেষণ করে বুঝে বিভিন্ন স্টেপ ফেলতে হবে, কারণ তাদের একটি ভুল স্টেপের কারণে দেখেন কতগুলা এই ফেসিবাদের দোসর ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিছিল করার সুযোগ পেয়েছে, জটিকা মিছিলই হোক আর যেই মিছিলটি হোক। এইটা যদি বিএনপি শুধুমাত্র নির্বাচন করে শুধু খেলা মত্ত হয় তাহলে এই ফেসিবাদ কিন্তু খুব দ্রুততার সহিত বাংলাদেশে আবার পুনরায় তাদের অবস্থান তৈরি করে নেবে। এটা বিএনপিকে মনে রাখতে হবে, তার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ক্যাবিনেটে যারা আছেন তাদেরকেও এটা মনে রাখতে হবে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেই এলাকায় ঘটনাটা ঘটবে সেই পুলিশ যদি এই ফেসিবাদের বিরুদ্ধে বা এই জটিকা মিছিল বন্ধ করতে না পারে তাহলে সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে। আমি আশা করব পুলিশ সচেষ্ট থাকবেন। ফেসিবাদের অনেক পুলিশ সদস্য এখনো আছেন, কিন্তু এই ফেসিবাদকে মোকাবেলা করতে হবে এই ফেসিবাদের পুলিশ দিয়ে, তা না হলে মানে এটা ঠিক মতো করা যাবে না। সুতরাং পুলিশে যদি চাকরি করতে হয় তাহলে ফেসিবাদকে ঠেকাতে হবে, ট্যাগাল দিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর বিএনপিকে অন্ততপক্ষে সব দিকে চোখ কান খোলা রেখে যা করেছেন, ভুলভ্রান্তি যা হয়েছে সেগুলো বাদ দিয়ে একটি জায়গায় অনড় থাকতে হবে, তা না হলে বিপদ কিন্তু আপনাদের জন্য হবে। শুধুমাত্র যেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের হবে বা যে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির হবে তা না, সবারই কিন্তু ক্ষতি হবে। এটা বাংলাদেশের জনগণেরও ক্ষতি হবে, তার সাথে সাথে বিএনপি এর বাইরে থেকে যাবে না। আগুন যদি লাগে, দেবালয়ে আগুন লাগলে আপনি বসে থাকলে। আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এক জাক বদমাশকে ধরার জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। অনেকেই বলবেন যে এই রেড নোটিশ জারি করে আসলে লাভ কি, ইন্টারপোলকে কাউকে গ্রেপ্তার করতে পারে না। না, এই কথাটা সত্য নয়। অনেক ক্ষেত্রে ইন্টারপোল অনেককে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে প্রেরণ করেছেন। বাংলাদেশের এই বিষয়টির খুব একটা নজির না থাকলেও, বাংলাদেশের খুব একটা কাছাকাছি ইতিহাসে এরকম কাউকে ফিরে টানার ঘটনা না থাকলেও এই যে বদমাশগুলো বিদেশে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে নানা অপকর্ম অপতৎপরতা চালাচ্ছে, এই জায়গায় কিছুটা হলো ব্যাঘাত ঘটবে। তারা আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই বদমাশগুলোর মধ্যে বিভিন্ন রাষ্ট্রে তারা প্রকাশ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, তারা ঈদের নামাজ পড়ছেন, তারা শপিং মলে যাচ্ছেন, ঘুরছেন। তো এই বদমাশগুলোকে এখন ইন্টারপোলের রেড নোটিশ যেহেতু জারি করা হয়েছে, যেই দেশগুলো এই ইন্টারপোলের সাথে সংযুক্ত তারা হয়তোবা ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট হবেন, যদি না তারা সেই দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম অথবা মানে কোনো আশ্রয়ের বিষয়গুলো না থাকে। তো প্রথম আলোতে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যদিও প্রথম আলোর বিষয়ে অনেকের অ্যালার্জি আছে, তারপরেও সেই জায়গা থেকে একটু আপনাদের পরে শোনাতে চাই। তারা বলছেন যে ইন্টারপোলে আবেদন হাসিনা, কাদের, বেনজির সহ 12 জনের বিরুদ্ধে এই রেড নোটিশটি জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশি পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফ এনসিবি।
আচ্ছা, যাই হোক, শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এর আগে দুর্নীতি দমন কমিশন দুর্যোগের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। যাই হোক, এই যে রেড নোটিশ বা ইন্টারপোলের কাছে যে আবেদন এবং এই আবেদনটি যদি গৃহীত হয় তাহলে আশা করব অন্ততপক্ষে ভারতের মতো এরকম সন্ত্রাসী কোনো রাষ্ট্র যদি না হয় তাহলে এই বদমাইশগুলোকে আমরা ফিরে পাবো খুব শীঘ্রই। এবং যদিও ফিরে নাও পাই তাহলেও এই বদমাইশগুলো যেভাবে স্বাধীনভাবে এই দেশের থেকে ওই দেশে, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ি টাড়ি কিনছেন, বেচছেন, যা যা করছেন এগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে চাই এরকম আরও যত 12 জন না, বদমাইশ কিন্তু প্রচুর, এই বদমাইশগুলোর মানে অবাধ বিচরণকে আটকানোর জন্য হলেও বাংলাদেশে তাদেরকে বিচারের প্রক্রিয়ায় আনতে তো হবেই, বিচার হবে বাংলাদেশে, সেটা যেটা হবে সেটা তো হবেই। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীব্যাপী যাতে তারা অবাধে চলাফেরা না করতে পারে, তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা না করতে পারে, এই জন্য ইন্টারপোলে যে রেড নোটিশটা জারি করার পর তাদের কিন্তু এই ছুটাছুটি, চলাচলি, তাদের বড় বড় কথা সব কিছু মোটামুটি বন্ধ হয়ে যাবে। যাই হোক, এই সরকার হয়তো ধীরে এগিয়ে যাচ্ছে, এই কচ্ছপ গতিতে এগিয়ে যাওয়ার কারণে হয়তো অনেক বিতর্ক তৈরি হচ্ছে, অনেক সমস্যা বা অনেক ধরনের কথা বলছে। তারপরেও আমি বিশ্বাস রাখতে চাই, আশ্বাস রাখতে চাই, এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে ফেসিবাদরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে বিচারের আওতায় আনা হবে। এবং এই বিচারের আওতায় তাদেরকে আনার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ তারা করছেন এবং তাদের কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যাই হোক, এরকম খবর, এরকম কর্মকাণ্ড তারা আরও ব্যাপকভাবে করুক, আমরাও সেই বিষয়টি সামনে তুলে ধরার